সন্ধ্যের আবরণ ধীরে ধীরে নেমে আসছে নিস্তব্ধ গ্রামটির উপরে। কুয়াশার মতো অদৃশ্য আতঙ্ক যেন ক্রমশ ঘিরে ফেলছে চারদিক। কুটিরের সামনে এক বিশাল পুরনো গাছ, তাতে দড়ি দিয়ে বাঁধা আছে একটা লোক। তার চোখে মুখে ফুটে উঠছে নিষ্ঠুর ক্রোধ। গাল বেয়ে নেমে আসা রক্ত শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। গাছের সামনে হাঁটু গেড়ে বসে আছে এক মধ্যবয়স্ক মহিলা, দুই চোখ জলে ভরা। সে খালি কাকুতি মিনতি করছে গ্রামবাসীদের কাছে, কিন্তু চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে এক অদ্ভুত শীতলতা, যেন তাদের হৃদয় বহু আগেই পাথর হয়ে গেছে। বৃদ্ধ সর্দার শুধু চোখের একটি ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুজন মহিলা এগিয়ে এসে জোর করে সেই কাঁদতে থাকা মহিলাকে টেনে নিয়ে গেল পাশের কুটিরের দিকে। তার কণ্ঠস্বর মিলিয়ে গেল সন্ধ্যার দমকা হাওয়ায়। রাত বাড়তে লাগলো। গাছের নিচে থাকা মানুষটির দিকে আর কেউ ফিরেও তাকালো না। আস্তে আস্তে জায়গাটা নিঃসঙ্গ হয়ে উঠল। কেবল দূরে শোনা যাচ্ছিল ঝিঁঝি পোকার কর্কশ শব্দ, আর মাঝে মাঝে হাওয়ায় কেঁপে ওঠা পাতার শব্দ। পরদিন সকালে প্রথম সূর্যরশ্মি গাছের গায়ে পড়তেই দেখা গেল সে দড়িটা এখনো গাছের সঙ্গে বাঁধা, কিন্তু তাতে আর কেউই নেই। আশেপাশে কোথাও কোনো চিহ্ন নেই, নেই কোনো রক্তের দাগ, এমনকি পায়ের ছাপও নয়। যেন এক রাতের মধ্যেই কোনো অদৃশ্য শক্তি গ্রাস করেছে ওই মানুষটিকে। নমস্কার, হরতনের গোলামে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হরতনের গোলামে আপনি শুনবেন লেখক অনিক ব্যানার্জি রচিত একটি হাড় হিম করা গল্প, জাংবেতোর মুখোশ। গল্পটি রবি শিরোমণি সিরিজের তৃতীয় গল্প। এর আগে এই সিরিজের দুটো গল্প তন্ত্রচক্র ও গয়াকাল অভিশাপ পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। বই দুটি অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন শিরোমণি সিরিজের আরও রোমহর্ষক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবার জন্য। আজকের গল্প পাঠে আমি প্রভাকর, রবি শিরোমণির চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, অন্যান্য বিভিন্ন চরিত্রে শুভদীপ নাথ, মৌলি, সৌরভ ও আমি প্রভাকর। শুরু হচ্ছে আজকের গল্প, অনিক ব্যানার্জি রচিত রবি শিরোমণি সিরিজের তৃতীয় গল্প, জাংবেতোর মুখোশ। প্লেন থেকে নেমে এক অদ্ভুত অনুভূতি হলো অরিত্রর। ছোটবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়ার পর থেকেই আফ্রিকার ওপর একটা আলাদা রকম কৌতূহল জন্মেছিল তার। এত আধুনিক যুগেও কত প্রাচীন প্রথা, কত লোককথা এখনও জীবিত রয়েছে এই দেশে। বহির্বিশ্বের কোনো কিছুই এখনও এইসব সংস্কৃতিকে ধ্বংস করতে পারেনি। অরিত্র বরাবরই অদ্ভুত রহস্যময় সংস্কৃতির প্রতি আকৃষ্ট। বিভিন্ন অজানা লোককথা, উপজাতি এবং অদ্ভুত আচার অনুষ্ঠান নিয়ে তার আগ্রহ ছোটবেলা থেকেই। একদিন একটি আন্তর্জাতিক কালচারাল ম্যাগাজিনে জাংবেতো কালচার নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ তার নজর কাড়ে। প্রবন্ধটির শিরোনাম ছিল দ্য গার্জিয়ানস অব দ্য নাইট, দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব জাংবেতো। প্রথম দুই লাইন পড়েই সে থমকে যায়। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রাম আজিদোর কথা সেখানে বলা হয়েছে, যেখানে এখনও জাংবেতো নামক এক রহস্যময় প্রথার চল আছে। অদ্ভুত মুখোশ পরে খড় দিয়ে বানানো পোশাক গায়ে জড়িয়ে তারা একটা অদ্ভুত নৃত্য প্রদর্শন করে।
যাকে ভুডু উৎসবও বলা হয়। কিন্তু তাদের দাবি সেই খড়ের পোশাকের ভেতর নাকি কোনো মানুষ থাকে না, থাকে একজন আত্মা, যে নাকি তাদের রক্ষা করে। এই অদ্ভুত প্রথা দেখতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ গিয়ে ভিড় জমায়। প্রবন্ধটা পড়ে অরিত্রর প্রবল ইচ্ছা হলো এই অদ্ভুত অনুষ্ঠান নিজের চোখে একবার দেখার। অরিত্র একজন ইতিহাসের প্রফেসর, তার উপর বিয়ে থা করেনি, ফলে আর্থিক অসুবিধে একদমই নেই। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আফ্রিকা যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। হাতে এখনো দিন 10 সময় আছে। এই কদিনে আফ্রিকা সম্পর্কে কিছু পড়াশোনা করে নেওয়া দরকার। আফ্রিকা কথাটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে ঘন জঙ্গল, পাথুরে মরুভূমি, নানান অজানা ভয়ঙ্কর সব প্রাণী, বিভিন্ন আদিম উপজাতি, আর তার সেই স্বপ্নের চাঁদের পাহাড়। একদিন রবিবারের বিকালে সে বেরিয়ে পড়ল কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। এই জায়গাটাতে আসলে যেন একটা আলাদা প্রশান্তি অনুভব করে অরিত্র। রাস্তার দুধারে থরে থরে সাজানো রয়েছে হাজার হাজার জানা অজানা বই, পুরনো নতুন সব রকম পাওয়া যায় এখানে। বাঁদিকের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই বেশ কিছু বই কেনা হয়ে গিয়েছে অরিত্র। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল সবেমাত্র 5টা বাজে। এখনো বেশ কিছুটা সময় হাতে আছে তার। কফি হাউসের ভেতরে একটা ব্যালকনি সিট নিয়ে একটা ফিশ ফ্রাই ও 1 কাপ কফি অর্ডার দিল অরিত্র। সাইড ব্যাগ থেকে একটা বই বার করে পাতা উল্টাতে উল্টাতে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। আফ্রিকা সম্পর্কে পড়াশোনা করছেন বুঝি? আচমকা এমন এক প্রশ্নে ঘাড় তুলে তাকিয়ে অরিত্র দেখল একজন বৃদ্ধ হাতে চায়ের কাপ নিয়ে তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। বৃদ্ধটি অনুমতি নিয়ে তার সামনের চেয়ারে বসে অরিত্রকে আবার একবার জিজ্ঞাসা করল, অরিত্র আফ্রিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিনা। এই প্রশ্নে খানিক অবাক হয়ে অরিত্র জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? না, এটা আমার খানিক অনুমান মাত্র। আসলে আমিও কিছুদিন পরেই আফ্রিকা যাচ্ছি একটি দরকারে, আর আপনার হাতে আফ্রিকা সম্পর্কে লেখা এই বইটা দেখেই আমার মনে হলো আপনিও হয়তো সেখানেই যাচ্ছেন। অরিত্র মুখে একটা মৃদু হাসি এনে ভদ্রতা দেখিয়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। আফ্রিকা সম্পর্কে আমার কৌতূহল অনেক দিনের। ইতিমধ্যে কফি আর ফিশ ফ্রাই এসে গিয়েছে। বৃদ্ধ ভদ্রলোকটি নিজের চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, ঠিকই বলেছেন, আফ্রিকা আসলেই রহস্যময় দেশ। অনেক প্রাচীন গুপ্ত শক্তি লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে। এইভাবে গায়ে পড়ে কথা বলতে আসা লোকেদের অরিত্র খুব একটা পছন্দ করে না। ভদ্রলোক যেন অরিত্রর মনের ভাব বুঝতে পেরেই উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই কথাটি বলে আবার একটি মৃদু হাসি হেসে লোকটি সেখান থেকে চলে গেল। ভদ্রলোকের নাম জানতে অরিত্র একটুও আগ্রহ দেখালো না। ফিশ ফ্রাই ও কফি শেষ করে সে বাড়ির দিকে রওনা দিল। সেই দিনের পর থেকে 11 দিন কেটে গেছে। অরিত্র এখন লাগোসের মুরতালা মোহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে। এখান থেকেই তাকে তার গাইড গাড়ি করে নিতে আসবে। অরিত্র এয়ারপোর্টের বাইরে বেরিয়ে চারদিকে চোখ ঘোরাতেই দেখল একজন নিগ্র মাথার ওপরে হাত তুলে একটা কাগজে তারই নাম লিখে এদিকে ওদিকে তাকাচ্ছে। অরিত্রর বুঝতে অসুবিধে হলো না, এই তার গাইড তবি। অরিত্র তবির দিকে এগিয়ে নিজের পরিচয় দিতেই তবি এক মুখ হেসে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ওয়েলকাম টু নাইজেরিয়া স্যার। চলুন গাড়িতে উঠে বসুন, আমি আপনার লাগেজগুলো গাড়িতে তুলে দিচ্ছি। অরিত্র গাড়ির পেছনের সিটে উঠে বসল। তবি গাড়ির মাথায় সব ব্যাগপত্র তুলে দিয়ে নিজে ড্রাইভারের পাশের সিটে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। গন্তব্য আজিদো গ্রাম। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। গাড়িতে যেতে যেতে জাংবেতো সম্পর্কে নানান রকমের গল্প করছিল তবি। অরিত্র সেসব খুব মনোযোগ সহকারে শুনতে শুনতে
কখন যে পৌঁছে গিয়েছে নিজেও বুঝতে পারেনি। আজিদো গ্রামে বর্তমানে বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে। তারই একটাতে অরিত্রর থাকার বন্দোবস্ত করা ছিল। এই জায়গাটিতে মোটামুটি সব রকমের সুবিধাই আছে, কারণ এখানে শ্বেতাঙ্গ পর্যটকরা মাঝে মধ্যেই ভ্রমণে আসে। তবে আসল যে জায়গাতে ওই অদ্ভুত অনুষ্ঠান হয় সেটি এখান থেকে গাড়ি করে বেশ কিছুটা জঙ্গলের ভেতরে যেতে হয়। ওই এলাকায় বসবাস করে এক প্রাচীন জনগোষ্ঠী। তাদের নাম এগোল বা অনেক সময় ওগুলো বলা হয়ে থাকে। ওই বিশেষ জনগোষ্ঠী বছরের একটি নির্দিষ্ট দিনে প্রদর্শন করে এই অলৌকিক নৃত্য। অরিত্রকে ঘর অবধি পৌঁছে দিয়ে তবি বেরিয়ে গেল, আর যাবার সময় বলে গেল আজ বিকেলে গাড়ি করে ওই এলাকায় নিয়ে যাওয়া হবে। এতটা পথ এসে বেশ ক্লান্ত লাগছিল, তাই স্নান করে দুপুরের খাবার সেরে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিল অরিত্র। দরজায় ঠকঠক শব্দে ঘুম ভাঙল অরিত্রর। দরজা খুলে ভেতরে ঢুকল তবি। এক মুখ হাসি নিয়ে বলল, চলুন স্যার, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। অরিত্র 5 মিনিটের মধ্যেই ঝটপট তৈরি হয়ে নিয়ে গলায় একটা ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসে আছে তবি, আর পেছনের সিটে দুজন শ্বেতাঙ্গ ও একজন ভারতীয় বসে আছে। একজন ভারতীয়কে দেখে বেশ মজা লাগলো অরিত্রর। গাড়িতে উঠে জানলার ধারে বসে চটপট আলাপ করে নিল একে অপরের সাথে। ভারতীয় ভদ্রলোকের নাম হরিহরন আইয়ার, তামিলনাড়ুর বাসিন্দা। ভদ্রলোকের বয়স আন্দাজ 45 থেকে 50-এর মধ্যে। পেশায় একজন ব্যবসায়ী। বাকি দুই শ্বেতাঙ্গদের মধ্যে একজন ডাচ সাহেব, নাম পিটার জেনসেন, তিনিও অরিত্রর মতোই একজন ইতিহাসের প্রফেসর, এবং অপরজন ব্রিটিশ, নাম স্যার উইলিয়াম হ্যারিংটন। এনার পেশাটা বেশ অন্যরকম। ইনি হলেন একজন অ্যান্টিক কালেক্টর। এইসব কথাবার্তা চলতে চলতে গাড়ি এসে থামলো একটি খামারে। তবি গাড়ি থেকে নেমে অরিত্রদের জানালার কাছে এসে বলল, আসুন স্যার, আমরা পৌঁছে গেছি। মোটর গাড়ির আওয়াজ শুনে 4-5 জন লোক আশপাশ থেকে জড়ো হয়ে গেল। তাদের হাতে একটি করে তালপাতার মুখোশ। তাদের মধ্যে একজন বৃদ্ধ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তবি বলল ইনি নাকি ওগুলদের সর্দার। তবি এগিয়ে গিয়ে সেই সর্দারের সাথে অবদ্ধ ভাষায় কী সব কথা বলল। তারপর অরিত্রদের 4 জনের দিকে একে একে আঙুল দিয়ে নির্দেশ করল। অরিত্র বুঝল তাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তবির কথা শেষ হলে বৃদ্ধ সর্দার মন্থর পায়ে লাঠির ওপর ভর দিয়ে তাদের কাছে এসে একে একে 4 জনের হাতেই একটি করে মুখোশ তুলে দিল। অরিত্ররা বুঝল এটি অতিথিদের স্বাগতম জানানোর একটি প্রথা। সর্দার এবার তবির দিকে তাকিয়ে কিছু একটা বলে হাঁটতে আরম্ভ করল। তবি এবার অরিত্রদের দিকে তাকিয়ে বলল, আসুন, সর্দার আপনাদের তাদের দেবতা লোহার কাছে নিয়ে যাচ্ছেন। ইনি হলেন এই জনগোষ্ঠীর রক্ষক। অরিত্র ও বাকি 3 জন তবিকে অনুসরণ করে একটি মাটির কুটিরের সামনে গিয়ে উপস্থিত হল। তার সামনে লাঠির মাথায় লৌহ ফলক লাগানো অস্ত্র হাতে 2 জন প্রহরী দাঁড়িয়ে আছে। সর্দারকে দেখেই তারা হাঁটু মুড়ে বসে মাথা নত করল। সর্দার কোমর থেকে একটা চাবি বার করে তার পাশের একজন ছেলেকে ইশারা করতেই ছেলেটি সর্দারের হাত থেকে চাবি নিয়ে কুটিরের দরজা খুলে দিল। অরিত্ররা দেখল ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। শুধু একটা টিমটিমে মাটির প্রদীপ জ্বলছে ভেতরে। ভিতরে ঢুকে অন্ধকারে দৃষ্টি স্থির হতে কিছুটা সময় লাগলো। আস্তে আস্তে সবটা স্পষ্ট হতে অরিত্র দেখল একটা মাটির বেদির উপরে একটা কালো পাথরের অদ্ভুত মূর্তি রাখা আছে। মূর্তিটার চোখ মুখ বোঝার বিশেষ কোনো উপায় নেই। শুধু ভালো করে দেখলে মনে হয় একটি মানুষ যেন হাঁটু মুড়ে বসে আছে। ভেতরে ঢুকে সর্দার সহ বাকি সবাই উপুর হয়ে বসে মাথা নত করে প্রণাম নিবেদন করল। তাদের দেখা দেখি অরিত্র ও বাকি 4 জন একইভাবে প্রণাম করল। তবু এবার বলল, স্যার, মূর্তির ওপরের দিকে তাকান,
তবির কথা মতো মূর্তির ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই অরিত্র দেখল একটি পেরেকের মধ্যে একটি অদ্ভুত মুখোশ ঝোলানো আছে। মুখোশটা এতটাই অদ্ভুত যে বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে দৃষ্টি স্থির হয়ে গেল অরিত্রর। মুখোশটির রং হালকা নীলচে, দেখে মনে হচ্ছে কাঠের তৈরি, তবে কাঠের তৈরি হলেও তাতে রয়েছে মানুষের মুখের মতো বিভৎস এক অভিব্যক্তি। চোখের গহ্বর দুটি গভীর, যেন কোনো অতল অন্ধকারের দিকে চেয়ে আছে চিরকাল। ঠোঁট জোড়া সামান্য ফাঁক করা। অরিত্র স্তব্ধভাবে তাকিয়ে আছে সেই দিকে। হরিহরন আইয়ার ও প্রফেসর পিটারও চুপ। কেবল হ্যারিংটন সাহেব ফিসফিসিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন, প্রেসিয়াস। তবি নীরবতা ভঙ্গ করে বলল, এই মুখোশ পরেই দেবতা নৃত্য প্রদর্শন করেন। এটাই হলো পবিত্র জাংবেতর মুখোশ। কুটির থেকে তারা যখন বেরোলো তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। বৈদ্যুতিক আলো বলতে কেবল দুটি ল্যাম্পপোস্ট, আর প্রতিটি কুঠিরের ভেতর জ্বলে উঠেছে লণ্ঠন জাতীয় আলো। কুঠিরের বাইরে এখন প্রায় 10-15 জন মানুষ জড়ো হয়েছে। সর্দার তাদের মাঝে গিয়ে বুঝিয়ে দিল যে অরিত্ররা এখানকার অতিথি, তাদের যেন কোনো রকম কোনো অসুবিধে না হয়। অরিত্র ইতিমধ্যেই ক্যামেরা হাতে নিয়ে মানুষজন, ঘরবাড়ি সব কিছুর ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। পিটার সাহেব মূর্তির ইতিহাস সম্পর্কে তবির থেকে কিছু তথ্য সংগ্রহ করে নিজের নোটবুকে নোট করছেন, আর হরিহরন আইয়ার একটি বাচ্চার সাথে সেলফি তুলতে ব্যস্ত। অরিত্র আর হ্যারিংটন সাহেব ছবি তুলতে তুলতে বেশ কিছুটা দূরে চলে এসেছেন। এখানকার ঘরগুলো বেশ অদ্ভুত। মাথায় পিরামিডের আকারে খড়ের ছাউনি, আর মাটির তৈরি দেওয়ালে একটি করে গোলাকৃতি জানলা। ঘরের দরজাগুলিও ছোট ছোট, মাথা হেঁট করে ভেতরে ঢুকতে হয়। তেমনই একটি কুটিরের সামনে হঠাৎ হ্যারিংটন সাহেব থমকে দাঁড়িয়ে পড়লেন। তার দৃষ্টি স্থির। অরিত্র সাহেবের দৃষ্টি অনুসরণ করে দেখল একটি শ্বেতাঙ্গ নারী কুটিরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক হবার কারণ হলো এই যে নারীটির পরনের পোশাক এখানকার উপজাতিদের মতোই। এমন এক জায়গায় এই রকম পোশাকে একজন শ্বেতাঙ্গ নারীকে বেশ বেমানান লাগছে। অরিত্র বুঝল সাহেবও তার মতোই বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছেন। সাহেব ওই মহিলার দিকে এগিয়ে গিয়ে ইংরেজিতে প্রশ্ন করলেন, আপনাকে দেখে তো ব্রিটিশ বলে মনে হচ্ছে, কিন্তু আপনি এই পরিস্থিতিতে কিভাবে? আপনাকে কি এরা জোর করে আটকে রেখেছে? যদি তাই হয়ে থাকে আমাকে বলুন, আমি সরকারি সাহায্য নিয়ে আপনাকে এখান থেকে উদ্ধার করব। মহিলাটির দুই চোখে জল চলে এলো। কাপড়ের একটা কোণ তুলে নিয়ে চোখ মুছে সে কিছু একটা বলতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ দূর থেকে তবির ডাক, স্যার ফিরে আসুন, সন্ধে হয়ে গেছে। মহিলাটি তবিকে দেখে তাড়াতাড়ি কুটিরের ভেতরে ঢুকে গেল। শুধু যাবার আগে অরিত্র ও সাহেবকে বলল, এরা এক একটা শয়তান, এদের শাস্তি পেতেই হবে। মহিলাটির কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট। অরিত্র আর হ্যারিংটন সাহেব যেন খানিক বিস্ময়ে একে অপরের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে এলো। গাড়িতে উঠতেই হরিহরন আইয়ার মুচকি হেসে বলল, কি মশাই, এমন বেড়ে মুখোশ এর আগে কখনো দেখেছেন? আমার তো দেখেই কেমন গাটা শিউরে উঠেছিল। আসলে হরিহরনবাবু খুব একটা ভালো ইংরেজি বলতে পারেন না, তাই যেটুকু কথা বলছেন কেবল অরিত্রর সাথেই বলছেন, তাও হিন্দিতে। তবি সামনের সিটে উঠে পেছনের দিকে তাকিয়ে বলল, কাল সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট করে রেডি থাকবেন স্যার। কাল আমরা ইলিওলা রকে যাব। হোটেলে ফিরে যে যার মতো ঘরে ঢুকে গেল। রাতের খাবার ঘরেই দিয়ে যাবে। ওই রহস্যময়ী মহিলাটির কথা
কিছুতেই যেন অরিত্রর মাথা থেকে বেরোচ্ছে না। কি কারণে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো, আর কোন শয়তানদের কথা বলছিল মহিলাটি, সবটাই এখন তার কাছে রহস্য। রাতের ডিনার সেরে বিছানায় শুয়ে পড়ল সে। সারাদিন অনেক ধকলের পর ঘুমটাও বেশ ভালোই হবে। শোয়ার কিছুক্ষণের মধ্যেই কখন যে ঘুমিয়ে পড়েছে অরিত্র সে নিজেও জানে না। হঠাৎ অরিত্র দেখল সে একটা অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে। চারদিক নিস্তব্ধ, অথচ কোথা থেকে যেন ভেসে আসছে কারোর পায়ের শব্দ। তার বুকের ধড়ফড়ানি বাড়ছে, আর ঠিক তখনই সে টের পেল তার পেছনে এক ভয়ঙ্কর মুখোশওয়ালা ছায়া তাকে তাড়া করেছে। মুখোশটির চোখ দুটো যেন জ্বলছে, আর তার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে এক নির্মম শয়তানি হাসি। অরিত্র প্রাণপণ চেষ্টা করছে ছুটে পালানোর, কিন্তু তার পা যেন ক্রমেই ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ বা কিছু অদৃশ্য শক্তি তাকে ক্রমশ টেনে ধরছে, থামিয়ে দিচ্ছে তার গতি। আতঙ্কে পেছন ফিরে তাকালো সে, কিন্তু না, মুখোশটি নেই, কোথাও নেই। অরিত্রর কপাল ঘামে ভিজে গিয়েছে, হৃদস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসবে এখনই। কিন্তু সেই মুহূর্তেই সে মুখ ঘুরিয়ে সামনে তাকাতেই দেখল মুখোশটি ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে আছে, ভয়াল, বিকৃত, আর সেই একই নির্মম শয়তানি হাসি ফুটে আছে মুখোশটার মুখমণ্ডলে। এক ঝটকায় ঘুম ভেঙে গেল অরিত্র। ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। গোটা শরীর ঘামে ভিজে গেছে তার। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিল অরিত্র। ঘড়িতে তখন রাত 3টে। বাপরে বাপ, কি ভয়ানক স্বপ্ন! নিজের ওপর একটু হাসিই পেল তার। যাই হোক, আর রাত বাড়িয়ে কোনো লাভ নেই, কাল আবার একটা জায়গায় যাওয়ার আছে, এই ভেবে সে আবার শুয়ে পড়ল। এরপর আর কোনো ঘুমের ব্যাঘাত ঘটেনি। ঘুম ভাঙল একদম পরদিন সকালে অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিল অরিত্র। ঠিক 8টায় ব্রেকফাস্ট শেষ করে বাইরে বেরোতেই হরিহরণ বাবুর সঙ্গে দেখা। ভদ্রলোক একদম স্নান টান সেরে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। তবে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য তিনি যে মিলিটারি ছাপের পোশাকটা পরেছেন সেটা একদমই বেমানান। তবে ভদ্রলোক সবসময় বেশ খোশ মেজাজে থাকেন। অরিত্রকে দেখেই এক মুখ হাসি হেসে বললেন, গুড মর্নিং অরিত্রবাবু। এই আপনার কাছে কি কিছু শুকনো খাবার পাওয়া যাবে? সকালের ব্রেকফাস্টে কি ময় নাকি খেতে দিল, একদম খেতে পারিনি মশাই। হ্যাঁ, ওখানে পৌঁছে কিছু খাবার কিনে নিতে হবে, কিন্তু আপাতত পেটকে ঠান্ডা করার মতো কিছু কি পাওয়া যাবে? অরিত্র একটু হেসে বলল, ওটা ময় নয়, মই বিন পেস্ট থেকে তৈরি একটা স্টিম কেক। আমার কাছে আপাতত একটা মিষ্টি পাউরুটি আছে। 1 মিনিট, এই নিন। এই বলে অরিত্র ব্যাগ থেকে একটা পাউরুটির প্যাকেট বার করে তার হাতে তুলে দিল। এরপর হরিহরণবাবু এবং অরিত্র গাড়ির দিকে এগিয়ে গেল। হোটেলের বাইরে টবি আর পিটার সাহেব দাঁড়িয়ে আছেন, কিন্তু হ্যারিংটন সাহেবকে দেখা গেল না। অরিত্র টবিকে জিজ্ঞাসা করতেই সে বলল, স্যারের শরীরটা আজকে ভালো নেই, তাই বললেন তিনি আজকে যাবেন না। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সামনে প্রায় 2 ঘন্টার পথ, আর সেই দীর্ঘ যাত্রাকে প্রাণবন্ত করে তুলতে গল্প শুরু করলেন পিটার সাহেব। কাঁচের জানালার ধারে বসে রাস্তার ধুলোপথ আর দিগন্তের টিলার দিকে চেয়ে চেয়ে বলতে লাগলেন তাঁর জীবন কথা। কিভাবে একবার বিস্তৃত প্রায় স্থানে তিনি আবিষ্কার করেছিলেন প্রাচীন এক রৌপ্য মুদ্রা, আর কিভাবে আরব দেশে একবার তাকে মরুদস্যুর কবল থেকে মুক্তি পেতে হয়েছিল। অরিত্র মুগ্ধ হয়ে সেই সব কাহিনী শুনছিল। পিটার সাহেবের পাশেই বসে হরিহরণবাবু মাঝে মধ্যে এমন সব মন্তব্য করছিলেন
যেগুলো এতটাই অপ্রত্যাশিত আর উদ্ভট যে গম্ভীর স্বভাবের পিটার সাহেবও হেসে ফেলতে বাধ্য হচ্ছিলেন বারংবার। রাস্তার দুই পাশে এখন কেবল পাথরে ঢিপি। যতদূর চোখ যায় খালি ধূসর, শুষ্ক, নিস্তব্ধ প্রান্তর। আর তার মাঝে মাঝে এক একটা জায়গায় কিছু অঞ্চল জুড়ে অল্প স্বল্প বসতিও চোখে পড়ছে। সূর্যটা তখন প্রায় মাথার ওপরে। গাড়ির ছায়া ক্রমশ ছোট হতে হতে এক বিন্দুতে এসে ঠেকেছে। এই নীরব রুক্ষ দৃশ্যপটের মধ্যেই ধীরে ধীরে গাড়িটা পৌঁছল এলিওলা রকের কাছে। এই জায়গাটাতে অনেক টুরিস্টের সমাগম। চারিদিকে গাড়ি, দোকান, মানুষজন মিলিয়ে এক জমজমাট ব্যাপার। অরিত্ররা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই হ্যারিংটন সাহেবও বেরিয়ে পড়লেন। কিন্তু তার গন্তব্য ওগুলদের গ্রাম। ওই রহস্যময়ী মহিলার সঙ্গে কথা বলাটা দরকার। গাড়ি থেকে নেমে ঠিক হলো যে সবাই যে যার মতো ঘোরাঘুরি করবে, আর ঠিক 2 ঘন্টা পরে সকলে আবার গাড়ির কাছেই ফিরে আসবে। অরিত্র ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে নিল। সে এলিওলা রকের চারপাশে ঘুরে ঘুরে ছবি তুলতে আরম্ভ করল। মাটির লালচে রং, প্রাচীন পাথরের খাঁজে রোদ ছায়ার খেলা, আর দূরে ঘন নীল আকাশের পটভূমি। এখানে নানান দেশের নানান প্রজাতির মানুষ দেখা যাচ্ছে। যদিও সবারই মূল আকর্ষণ হল ওই জাংবেদু উৎসব, আর মাত্র 2 দিন পরে অনুষ্ঠিত হবে ওই বিচিত্র অনুষ্ঠান। ঘোরাঘুরি শেষ করে ঠিক 2 ঘন্টা পরে অরিত্র গাড়ির কাছে ফিরে এলো। গাড়ির সামনে তবি দাঁড়িয়ে আছে, আর পিটার সাহেব গাড়ির ভেতর অপেক্ষা করছেন। কিন্তু হরিহরণ বাবুকে দেখা যাচ্ছে না। স্যার এখনো ফেরেননি। তবি একটু চিন্তিত মুখে বলল, 2-3 বার ফোন করেছি, কিন্তু কোনো উত্তর নেই। আরও আধ ঘন্টা অপেক্ষার পর যখন অরিত্ররা খুঁজতে যাবে মনস্থির করল, এমন সময় দূর থেকে হরিহরণ বাবুকে আসতে দেখা গেল। তার চোখে মুখে এখনো ক্লান্তির ছাপ স্পষ্ট। কাছে আসতেই তবে জিজ্ঞাসা করল, স্যার আপনাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? আর শরীর, প্রাণটাই যে বেরিয়ে যায়নি এই ভাগ কি ভালো। আমি ঘুরতে ঘুরতে পাথরের পিছন দিকটায় চলে গেছিলাম। অন্য মনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেলাম সজোরে। গড়িয়ে নিচেই পড়তাম যদি না এই ভদ্রলোক ঠিক সময় এসে আমাকে ধরে তুলতেন। এইরকম বয়সে এমন গায়ের চোট সত্যিই অভাবনীয়। অরিত্র এবার খেয়াল করল হরিহরণ বাবুর পেছন থেকে একটি লোক ধীর পায়ে হেঁটে আসছেন। লোকটিকে দেখে অরিত্র বিস্মিত হয়ে গেল। এটা সেই লোকটা না যার সাথে সেদিন কফি হাউসে আলাপ হয়েছিল? এই প্রথমবার লোকটিকে ভালো করে দেখল অরিত্র। লোকটির বয়স ওই বছর 60 হবে। গায়ে একটি মাঞ্জা দেওয়া নতুন পাঞ্জাবি আর পরনে একটা তাঁতের ধুতি। অরিত্রকে দেখে লোকটি একটু মৃদু হাসি হেসে বলল, নমস্কার, আমাকে চিনতে পারছো? আমি বলেছিলাম না খুব শীঘ্রই আমাদের দেখা হবে। অরিত্র সেদিনের ব্যবহারে কিছুটা অপ্রস্তুত হয়ে ভদ্রলোকের নাম জানতে চাইল। বৃদ্ধ ভদ্রলোক একটু মুচকি হেসে গম্ভীর অথচ মধুর কণ্ঠে উত্তর দিল, রবীন্দ্রনাথ চক্রবর্তী। লোকজন আদর করে রবি বলে ডাকে, তবে কেউ কেউ বলে শিরোমণি, রবি শিরোমণি। হরিহরণ বাবুর মুখে আবার সেই হাসি ফিরে এসেছে। তিনি খুব বিনয়ের সুরে বললেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আপনি না থাকলে হয়তো এখানেই আমার ভবলীলার সাঙ্গ পেয়েছে। তো শিরোমণি ঠাকুর বললেন, না না, আমাকে ধন্যবাদ কেন জানাচ্ছেন? ধন্যবাদ জানাতেই হলে ভগবানকে জানান। তিনিই তো সঠিক সময় আমাকে ওই জায়গায় উপস্থিত করিয়েছেন। আমি তো কেবল মাধ্যম মাত্র। তবি এবার ব্যস্ত হয়ে বলল, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে, এবার ফিরতে হবে। গাড়িতে ওঠার আগে
অরিত্র শিরোমণি ঠাকুরকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় উঠেছেন? আপনার সাথে যোগাযোগ কিভাবে হবে? তোমার যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমার কাছে উপস্থিত হব। অরিত্র এমন উত্তর মোটেই প্রত্যাশা করেনি। সে একটু বোকার মতো হেসে বলল, ঠিক আছে, আসি তাহলে। গাড়ি ছেড়ে দিল। হোটেলে ফিরে অরিত্র রুমে ঢুকতেই বয় খাবার দিয়ে চলে গেল। স্নান সেরে অরিত্র খাবার খেয়ে শুয়ে পড়ল। ঘুম ভাঙল একটা শব্দে। হঠাৎ করেই দরজায় কড়া নাড়বার শব্দ। তবির গলা। অরিত্র দরজা খুলতেই দেখল তবির মুখে স্পষ্ট উৎকণ্ঠার ছাপ। স্যার, হ্যারিংটন সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি? বিস্ময়ে বলল অরিত্র। তুমি তো আজ সকালেই বললে যে ওনার শরীর খারাপ, তাই যাবেন না। হ্যাঁ, সেটাই বলেছিলেন, কিন্তু দুপুরের পর হোটেলের লোক দেখে যে উনি ঘরেই নেই। ভেবেছিল হয়তো একটু বাইরে গিয়েছেন, কিন্তু এখন রাত হয়ে যাচ্ছে, ফোনও বন্ধ, উনি কোথাও নেই। অরিত্রর মনটা ধক করে উঠল। হঠাৎই মনে পড়ল সেই রহস্যময়ী মহিলার কথা, সেই চোখ, সেই সতর্কবার্তা। এরা এক একটা শয়তান, এদের শাস্তি পেতেই হবে। পুলিশে খবর দিয়েছো? হ্যাঁ স্যার, পুলিশে খবর দেওয়া হয়েছে, ওনারা একটু পরেই হোটেলে আসবেন বলেছেন। অরিত্র একটু চুপ থেকে কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে? আমি একবার ওগুলদের গ্রামে যেতে চাই। তবি উত্তর দিল, এত রাতে ওগুলদের গ্রামে কি করতে যাবেন স্যার? সেসব পরে বলবো, আগে বলো একটা গাড়ি জোগাড় করে দিতে পারবে কিনা। ঠিক আছে, আপনি তৈরি হয়ে নিন, আমি গাড়ি বলে দিচ্ছি। তবে স্যার, আমি আপনার সাথে যেতে পারবো না। পুলিশ এলে আমাকে না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই যাব। 5 মিনিটের মধ্যেই অরিত্র তৈরি হয়ে নিল। তবি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। ড্রাইভারকে মনে হয় বলাই ছিল, তাই অরিত্র গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। নিস্তব্ধ সন্ধ্যায় অরিত্রর গাড়ি চলতে আরম্ভ করল আজিতর উপকণ্ঠ ধরে। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। শুধু মাথার ওপর কালো আকাশের বুক চিরে দু একটা তারা মিটমিট করছে। গাড়ির ইঞ্জিনের গুমগুম শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। গ্রামের রাস্তা একেবারে শুনশান। গ্রামে ঢোকার কিছুটা আগেই অরিত্র গাড়ি থামাতে বলল চালককে। চালক প্রথমে একটু অবাক হলেও কিছু বলল না। গাড়ি থামতেই দরজা খুলে নামল অরিত্র। নিঃশব্দে এগিয়ে চলল কাঁচা রাস্তা ধরে। তাঁর গন্তব্য ওই রহস্যময়ী মহিলার কুটির। কুটিরের আশেপাশে এক অপ্রাকৃতিক নিস্তব্ধতা। শুধুমাত্র ভেতর থেকে আসা এক টুকরো ক্ষীণ আলো যেন অন্ধকারকে ছিন্ন করে পথ দেখাচ্ছে। কুটিরের দরজায় গিয়ে দাঁড়ালো অরিত্র। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সে আলতো করে টোকা মারল দরজায়। একটা মুহূর্ত, তারপরেই দরজার ওদিকে হালকা নড়াচড়ার শব্দ শোনা গেল। কে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। কাঠের দরজার খিল খুলে গেল কর্কশ শব্দে, আর অল্প ফাঁক করে খুলে গেল দরজা। অরিত্রর চোখ পড়ল সেই মুখের দিকে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি, চোখে কৌতূহলী দৃষ্টি। অরিত্র একটু আমতা আমতা করে বলল, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? মহিলাটি চোখের ইশারায় ভেতরে আসতে বলল তাকে। অরিত্র ভেতরে ঢুকতেই দরজা বন্ধ করে মহিলাটি অরিত্রর সামনে এসে দাঁড়াল। একই রকম কৌতূহলী দৃষ্টিতে অরিত্রর দিকে তাকিয়ে বলল, বলুন, কি জানতে চান? অরিত্র প্রশ্নগুলোকে মাথার মধ্যে একটু সাজিয়ে নিয়ে বলল,
আপনার পরিচয়টা জানতে পারি কি? আপনি এখানে কিভাবে এলেন? আর কেনই বা আধুনিক দুনিয়া থেকে এত দূরে এইভাবে আছেন? ক্ষণিক নিস্তব্ধতার পর সেই নারী মুখ খুলল, বলল, আমার নাম ক্লারা রেন। জন্ম ব্রিটেনের একটা ছোট্ট শহরে। খুব সাধারণ এক জীবন ছিল আমার, কিন্তু খুব ছোটবেলায় আমি আমার মাকে হারাই। কিভাবে, কেন, সেটা ঠিক করে মনে নেই। শুধু মনে আছে মার মুখটা আর সেই শূন্যতা, যেটা তারপরে আমার শৈশবকে ঘিরে ধরেছিল। বাবা অনেকদিন একা ছিলেন, তারপর একটা সময় আবার বিয়ে করলেন। আমি ভেবেছিলাম হয়তো আবার একটা পরিবার গড়ে উঠবে, কিন্তু না, সেটা আর হলো না। আমার সৎ মা, তিনি কখনোই আমাকে মেনে নিতে পারেননি, যেন আমি তার জীবনে একটা বাড়তি ঝামেলা। কথা বলতেন কম, আর যতবার বলতেন কেমন একটা বিষ মেশানো থাকতো সেই কথায়। আমি ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যেতে থাকলাম। স্কুল থেকে ফিরেই ঘরের দরজা বন্ধ করে বসে থাকতাম। জানলার বাইরে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। ভেবে দেখো অরিত্র, একটা বাচ্চা মেয়ে যদি নিজের ঘরের মধ্যে নিজের মতো একটা জগৎ বানিয়ে নেয়, তাহলে তার কাছে বাইরের পৃথিবীটা কেমন ছিল ভাবতে পারো? এভাবেই বড় হলাম। খুব একটা কিছু চাওয়ার সাহস ছিল না, শুধু ভাবতাম কোনো একদিন আমি এই শহরটা ছেড়ে চলে যাব, কোথাও খুব দূরে। আর ঠিক সেই সময় মাইকেলের সঙ্গে পরিচয়। মাইকেল, ও ছিল অন্যরকম। খুব সাধারণভাবে আমাদের আলাপ। একটা বইয়ের দোকানে দুজনেই পুরনো বই ঘাঁটছিলাম। তারপর কথা বাড়ল। ও অনেক কিছু নিয়ে পড়াশুনো করেছে, ইতিহাস, সংস্কৃতি, অলৌকিক বিষয়, আর বিশেষত ব্ল্যাক ম্যাজিকে ওর জ্ঞান ছিল অপরিসীম। আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে ওর কথাগুলো আমাকে আরো আকর্ষণ করতে লাগলো। জানো অরিত্র, মাইকেলের সঙ্গে কথা বললেই মনে হতো আমি বুঝি নতুন করে শ্বাস নিতে পারছি। জীবনে প্রথম কেউ আমার দিকে এমন করে তাকিয়েছিল, যেন আমি সত্যিই কেউ। আমি ক্লারা, একটা মানুষ, একটা অস্তিত্ব। তারপর আমরা বিয়ে করলাম। মাইকেলের সাথে থাকতে থাকতে আমিও নানা রকম তন্ত্রবিদ্যা একটু একটু করে শিখে গেছিলাম। 3 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আফ্রিকার এই আজিতো গ্রামে আসব। মাইকেল বলেছিল এখানে একটা উৎসব হয়, জাংবেতো। এই অদ্ভুত মুখোশ পরে, খড়ের বস্ত্র পরিধান করে প্রতিকৃতি নৃত্য পরিবেশন করে। কিন্তু লোকে বলে ওরা মানুষ নয়, ওরা আত্মা, মৃতদের প্রতিনিধি। আমি রাজি হয়ে গেলাম। আমরা ঠিক তোমাদের মতোই পর্যটক হয়ে এসেছিলাম। জাংবেতো উৎসবের আগের দিন রাতেই ঘটল সেই ঘটনাটা। আমি এখনো ভুলতে পারিনি সেই অভিশপ্ত বিকেলটা। মাইকেল কাঁধে ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, আর আমি ওর পিছনে পিছনে। তখনও জানতাম না সেই দিনটা আমাদের জীবনের গতিপথটাই বদলে দেবে। ক্লারা থেমে গেল। বাইরে তখন হালকা হাওয়া বইছে। অরিত্র লক্ষ্য করল তার চোখের কোণটা একটু ভিজে গেছে, কিন্তু মুখে সেই পুরনো অভ্যস্ত নীরবতা। কিছুক্ষণ চুপ থাকবার পর আবারও সে বলতে আরম্ভ করল। হঠাৎ একদল মানুষ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলল। আমরা কিছু বুঝে উঠবার আগেই ওরা মাইকেলকে জোর করে টেনে নিয়ে গেল ওই কুটিরের সামনে। ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো সর্দার সাঙ্গো মাসেম্বে। আমি তখনই প্রথম দেখেছিলাম লোকটাকে। তুমি যাকে দেখছো সেটা হলো একটা মুখোশধারী শয়তান। ওর আসল রূপ আমি সেদিনই দেখেছিলাম। সর্দারের নির্দেশে ওরা মাইকেলকে দড়ি দিয়ে বেঁধে ফেললো গাছের সাথে। মাইকেল অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। ওরা মাইকেলকে কেন ধরেছিল জানো?
ওরা বলছিল মাইকেল নাকি মুখোশ চুরি করেছে। একেবারে মিথ্যে অপবাদ, ওদের বানানো একটা অজুহাত। ওদের আসল উদ্দেশ্য ছিল মাইকেলকে ওদের ভগবানের কাছে উৎসর্গ করা। ওদের মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। আমার চোখের সামনে মাইকেলকে ওরা প্রচন্ড মারধর করলো। ওর গায়ে লাঠির আঘাত পড়ছিল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। আমি অসহায়ের মতো শুধু ওর প্রাণ ভিক্ষা চাইছিলাম। সকলের কাছে মিনতি করে বলছিলাম, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কিছু একটা ভুল হয়েছে, ও এসব কিচ্ছু করেনি। কিন্তু আমার কথা কেবল এই বটগাছ ছাড়া আর কেউই শুনতে পাচ্ছিল না। এই কথাগুলো বলবার সময় ক্লারার কণ্ঠ হালকা কেঁপে উঠল। তার চোখে তখনও একটা আতঙ্কের ছায়া। সে একটু থেমে আবারও বলতে শুরু করল। ওই সর্দারের আদেশে আমাকে ওখান থেকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হলো। আমি আর কিচ্ছু বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম মাইকেলের দিকে। ও তাকিয়েছিল আমার দিকে একটা শেষ আশার দৃষ্টিতে। কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। আর তারপর যখন ভোর হলো, আমি আবার গিয়েছিলাম সেই গাছের কাছে যেখানে ওকে বেঁধে রাখা হয়েছিল। সেখানে গিয়ে দেখি মাইকেল নেই, গাছের গায়ে শুধু দড়িটা বাঁধা আছে। আমি চারদিকে হন্যে হয়ে ওকে খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও মাইকেলকে পাইনি। সেদিনের পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন না আমি আমার মাইকেলকে ফিরে পাবো ততদিন আমি এখান থেকে যাব না। সকালে স্যার হ্যারিংটন আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার স্বামীকে তিনি ঠিক উদ্ধার করে দেবেন। অরিত্র বুঝল হ্যারিংটন সাহেবের নিরুদ্দেশের খবরটা ক্লারা এখনো জানে না। অরিত্র একটু মৃদু স্বরে বলল, হ্যারিংটন সাহেব তারপর আর হোটেলে ফেরেননি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেই ক্লারা চমকে উঠল। তার মুখের মধ্যে একটা অজানা ভয় ফুটে উঠেছে। সে অরিত্রর দুটি হাত ধরে বলল, অরিত্র, ওই শয়তানগুলো স্যার হ্যারিংটনকে উৎসর্গ করেছে। তুমিই একমাত্র পারবে ওদের উদ্ধার করতে। অরিত্র যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে আমতা আমতা করে বলল, আমি কিভাবে সাহায্য করতে পারি? ক্লারার মুখ দিয়ে যেন উত্তেজনা ফেটে পড়ছে। সে বলল, তুমি কালকের মধ্যে ওই মুখোশ আমার কাছে এনে দাও। এইটুকু উপকার শুধু করে দাও আমায়, আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকব। ক্লারার কথার মধ্যে এমনই এক মাধুর্য ছিল যে অরিত্র যেন তার কথাতে মোহিত হয়ে গেল। সে ক্লারার হাতটা আরো শক্ত করে ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি চেষ্টা করব। অরিত্র আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কুটির থেকে বেরিয়ে গাড়ির দিকে রওনা দিল। দূরে সেই লোয়া দেবতার কুটির দেখা যাচ্ছে। দ্রুত পদচারণ করতে করতে অরিত্র দেখল কুটিরের ভেতর থেকে কে যেন একটা বেরিয়ে আসছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। লোকটা কুটির থেকে বেরিয়ে অন্ধকারে মিশে গেল। অরিত্র গাড়িতে উঠে ড্রাইভারকে বলতেই গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। ঘড়িতে তখন প্রায় রাত 10টা বাজে। নিরিবিলি রাস্তার নিস্তব্ধতা ভেদ করে ইঞ্জিনের আওয়াজ গর্জে উঠল। হোটেলে ফিরতেই অরিত্র দেখল তবি দাঁড়িয়ে আছে। অরিত্রকে দেখে সে বলল, পুলিশ এসেছিল স্যার, ওরা হোটেলের কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে চলে গেছে। অরিত্র শুধু একটু ঘাড় নেড়ে নিজের ঘরে ঢুকে গেল। তার মধ্যে এখন আলাদা একটা উত্তেজনা কাজ করছে। কাল যা করে হোক তাকে ওই মুখোশ চুরি করতেই হবে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল অরিত্র। পরদিন সকালে আবার দরজায় টোকা। ঘুম চোখে দরজা খুলতেই তবি ভেতরে ঢুকে এলো। তার মুখ চোখে আতঙ্কের ছাপ।
সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, ওগুলদের গ্রামে একটা ভয়ঙ্কর খুন হয়েছে। কথাটা শোনা মাত্রই অরিত্রের সব ঘুম নিমেষে উধাও হয়ে গেল। সে বড় বড় চোখ করে জিজ্ঞাসা করল, কে খুন হলো? তবি বলল, ছেলেটির নাম চিনিতু, বেশি বয়স নয় স্যার। কেউ খুব নিষ্ঠুরভাবে ভারী কিছু দিয়ে মাথাটা একদম থেঁতলে দিয়েছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? তাই খুন করে মৃতদেহের পাশে একটি মুখোশ রেখে গেছে। শেষ কথাটায় যেন অরিত্রর পায়ের তলার মাটি সরে গেল। অরিত্র উদ্বেগের সুরে বলল, তবে আমি এক্ষুনি একবার সেখানে যেতে চাই, গাড়ির ব্যবস্থা করো। তবি খানিক ভাবনা চিন্তা করে বলল, কিন্তু স্যার, এখন কি ওখানে যাওয়াটা ঠিক হবে? কালকে এত বড় একটা উৎসব, আর আজকে কি দুর্ঘটনাটা ঘটলো বলুন দেখিনি। কিন্তু অরিত্র নাছোড় বান্দা। শেষে অরিত্রর জেদের কাছে তবিকে হার মানতেই হলো। সে বলল, বেশ, আমি গাড়ি বলে দিচ্ছি, আপনি রেডি হয়ে আসুন। অরিত্র আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিল। গাড়িতে উঠে অরিত্র তবিকে বলল, কোনটা কখন হয়েছে কিছু জানতে পেরেছো কি? এখনো তো স্পষ্টভাবে খবর পাইনি, তবে যতটুকু শুনলাম ভোরবেলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তাই আন্দাজ করে বলা যায় খুনটা হয়েছে রাতের পর। অঘুলদের গ্রামে ততক্ষণে শোরগোল পড়ে গিয়েছে। অরিত্রদের গাড়ি ঢুকতেই কিছু মানুষ গাড়ির কাছে এসে হাজির হলো। তাদের মুখ চোখে একটা অজানা আতঙ্কের ছাপ। তবি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কি সব কথাবার্তা বলল। তারপর অরিত্রের দিকে তাকিয়ে বলল, স্যার, ওরা বডি সরিয়ে নিয়েছে, চলুন জায়গাটা আপনাকে দেখাই। তবিকে অনুসরণ করে চলতে আরম্ভ করল অরিত্র। লোহা দেবতার কুটিরের পেছন দিকে একটি খড়ের গাদার কাছে এসে থেমে গেল দুজনেই। মাটিতে পড়ে থাকা রক্তের ছিটে এখনো জানান দিচ্ছে এই স্থানেই খুনটা হয়েছিল। লাট করে রাখা খড়ের গাদার পাশে একটি মাত্র কুটির। অরিত্র জিজ্ঞাসা করল, এই কুটিরে কে থাকেন? তবি বলল, এটা সর্দারের কুটির। অরিত্রর মনে অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন ঘোরাঘুরি করছিল। এবার সেটা জিজ্ঞাসা করেই ফেলল সে। আচ্ছা তবি, রাতে তো নিশ্চয়ই পাহারা থাকে এই মুখোশের কাছে, তারা কিছু টের পায়নি? তবি উত্তর দিল, না স্যার, বছরের প্রতিটা দিন পাহারা থাকলেও উৎসবের আগের 4 দিন কোনো রকম কোনো পাহারা থাকে না। এই সময় দেবতা নিজেই নিজের মুখোশ পাহারা দেন। অরিত্র যেন এই উত্তরের আশাতেই ছিল। সে কাল থেকে যেই কারণে দ্বিধায় আটকে পড়েছিল সেটা আর তার মনে রইল না। কাজ এখন জলের মতো সহজ, তবে সাবধানতা বজায় রাখতে হবে তাকে। কেউ যেন কিচ্ছুটি টের না পায়, এমনকি তবিও না। অরিত্র বলল, আচ্ছা, পুলিশে খবর দেওয়া হয়েছে? না স্যার, এখানে পুলিশ আসে না, আর ওগুলরা আইন প্রশাসন কিছুরই তোয়াক্কা করে না। তাদের কাছে সর্দারের কথাই শেষ কথা। হোটেলে ফিরে গাড়ি থেকে নেমে অরিত্র একটু বাইরে ঘোরাঘুরি করবার ভান করে দাঁড়িয়ে গেল। তবি চলে যেতেই ড্রাইভারের কাছে গিয়ে দাঁড়ালো অরিত্র। ড্রাইভার একটু হতভম্ব হয়ে বলল, কিছু বলবেন স্যার? অরিত্র পকেট থেকে প্রায় 2000 নায়রা বার করে ড্রাইভারের দিকে এগিয়ে সোজাসুজি বলল, আজ রাতে আমাকে ওগুলদের গ্রামে নিয়ে যেতে পারবে? কিন্তু কেউ যেন ঘুণাক্ষরেও কিছু জানতে না পারে। ড্রাইভার লোকটি প্রথমে একটু অনিচ্ছা প্রকাশ করলেও শেষে লোভের বশবর্তী হয়ে রাজি হয়ে গেল। টাকাগুলো গুনতে গুনতে সে বলল, ঠিক আছে স্যার, আমি বাইরেই থাকব, আপনি আপনার সময় মতো চলে আসবেন। অরিত্র হোটেলে ফিরে গেল। এর মধ্যে আর বিশেষ কিছু ঘটল না। শুধু মাঝে একবার হরিহরণ বাবু অরিত্রর ঘরে এলেন তার একটা উদ্ভট প্রশ্ন নিয়ে। আচ্ছা মশাই, এই চাঁদে তো শব্দের অর্থ কি? হরিহরণ বাবুকে দেখলে অরিত্রর খালি ফেলুদার গল্পের বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসী লালমোহন গাঙ্গুলির কথা মনে হয়। এর কারণ অবশ্য তার এই নানা রকমের উদ্ভট প্রশ্ন আর মুখের সদা হাস্যময় ভাব। তবে এই প্রশ্নের উত্তর অরিত্রের জানা আছে।
সে ম্যাগাজিনে এটি পড়েছিল। অরিত্র জানালো জাংবেতো শব্দটির ইংরেজি বানান হল জাংবেতো। এখানে যদি শব্দটিকে ভাঙা হয় তাহলে হবে জাং, অর্থাৎ ওয়াচি বা গুণ ভাষায়, যার অর্থ হল রাত অথবা রাত্রিকালীন। আর বেতো শব্দের অর্থ হল প্রহরী, অর্থাৎ জাংবেতো শব্দের অর্থ হল রাত্রিকালীন প্রহরী। ভদ্রলোক এমন জটিল বিশ্লেষণ শুনে খানিক বসে কিসব ভেবে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেলেন। সময় যত এগোতে লাগলো অরিত্রর উত্তেজনা ততই যেন বাড়তে লাগলো। দুপুর গড়িয়ে বিকাল, তারপর সন্ধেও নেমে এলো। কিছু জিনিস একটা ছোট্ট ব্যাগে ভরে নিল অরিত্র, যেমন একটি টর্চ, একটি সেলফ ডিফেন্স কিট আর কিছু ছোটখাটো দরকারি সামগ্রী। রাতের খাবার একটু আগে দিয়ে যাওয়ার কথাই ছিল, তাই ঠিক 8টার সময় খাবার চলে এলো তার ঘরে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আরও অপেক্ষা করল অরিত্র। এখনও হোটেলের করিডোরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। দেওয়াল ঘড়িতে পরপর 9টা ঘন্টা পড়ল। অরিত্র খুব সন্তর্পণে বেরিয়ে এলো ঘর থেকে। চারদিক মোটামুটি ফাঁকা হয়ে গেছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। গোটা আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হোটেলের পাশের গলি ধরে কিছুটা এগোতেই একটা জিপ গাড়ি দেখতে পেল সে। ড্রাইভার আগে থেকেই এসে অপেক্ষা করছিল। অরিত্র গাড়ির দরজার কাছে গিয়ে হালকা গলায় বলল, সব ঠিকঠাক কিনা। ড্রাইভার মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ স্যার, কেউ কিচ্ছুটি টের পায়নি। আমি গাড়ি একটু ঘুরিয়ে পেছনের রাস্তা দিয়ে যাব, ওদিকে কেউ সচরাচর থাকে না। অরিত্র গাড়ির পেছনের সিটে নিঃশব্দে উঠে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো ধীরে ধীরে। কিছুটা পথ যাবার পর অরিত্র ড্রাইভারকে জিজ্ঞাসা করল, সম্প্রতি সময়ে এখানে এসে কেউ নিখোঁজ হয়ে গিয়েছিল কিনা। ড্রাইভার কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, না, ঠিক স্পষ্ট চিনি না, তবে একবার এক বিদেশি সাহেব এক রাতে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। গাড়ির ভেতর একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। অরিত্র বুঝল এখন আর পিছু হটার উপায় নেই। একটি নির্দিষ্ট জায়গায় এসে ড্রাইভার গাড়ির হেডলাইট নিভিয়ে ফেলল। এখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গ্রাম কাছেই, আপনি এখান থেকে পায়ে হেঁটে গেলে কেউ বুঝতে পারবে না, আমি এখানেই অপেক্ষা করব। অরিত্র একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চুপিসারে দরজা খুলে নেমে পড়ল। আজ যেন বাতাসে একটা অন্যরকম অলৌকিক ইঙ্গিত অনুভূত হচ্ছে। অরিত্রর খালি খালি মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু চারদিক ভালো করে পর্যবেক্ষণ করেও কাউকে দেখতে পাওয়া গেল না। মিনিট 5 হাঁটার পর অরিত্র উপস্থিত হলো লোয়া দেবতার কুটিরের সামনে। কুটিরের ভেতর একটা ক্ষীণ আলো ছাড়া গোটা জায়গাটাই অন্ধকার। অরিত্র অতি সন্তর্পণে প্রবেশ করল ভেতরে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল সেই অদ্ভুত মুখোশটি। মুখোশটা যেন তারই জন্য অপেক্ষা করছিল। অরিত্র আস্তে আস্তে হাত বাড়ালো সেদিকে। তার হাত রীতিমতো কাঁপছে। মনের সব সাহস একত্রিত করে এক ঝটকায় তুলে নিল মুখোশটি। সাথে সাথেই পাশের বট গাছটি থেকে এক ঝাঁক পাখির ডানা ঝটপটানির শব্দে হঠাৎ একবার চমকে উঠল সে। অরিত্র দৃঢ় বিশ্বাস এবার কিছু একটা ঘটবে, কিন্তু একই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরেও যখন কিছু ঘটল না, তখন অরিত্রর মনে আবার সাহস ফিরে এলো। মুখোশটা আলতো করে নিজের ব্যাগে গুঁজে নিল সে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এরপর চারদিক ভালো করে নিরীক্ষণ করে নিঃশব্দে বেরিয়ে পড়ল কুটির থেকে। নিশুতি রাতে আঁধারে গা ঢাকা দিয়ে পেছনের পথ ধরে পা বাড়ালো
ক্লারার কুটিরের দিকে। চারপাশে থমথমে অন্ধকার, হাওয়ায় দুলতে থাকা পাতার সরসর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তার পায়ের আওয়াজও যেন বাতাস গিলে খাচ্ছে। কুটিরে পৌঁছে দরজায় হালকা কড়া নাড়ল অরিত্র। ভেতর থেকে ফিসফিসে মহিলা কণ্ঠে প্রশ্ন এলো। এক মুহূর্ত নিস্তব্ধতার পর দরজাটা আস্তে করে খুলে গেল। ক্লারা দাঁড়িয়ে আছে দরজার অপর দিকে, চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। তুমি এত রাতে সত্যি গিয়েছিলে? জিনিসটা পেয়েছ? অরিত্র কোনো কথা না বলে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল। তারপর ব্যাগ খুলে ভেতর থেকে বার করল সেই মুখোশটি। কুটিরের মৃদু আলোর নিচে মুখোশটা যেন আরও বেশি অশুভ আর রহস্যময় মনে হচ্ছিল। ক্লারার চোখে মুখে বিস্ময় ও আনন্দ একসাথে ঝিলিক দিয়ে উঠল। অরিত্রর হাত থেকে মুখোশটা এক প্রকার কেড়ে নিয়ে সে আলোর সামনে ভালো করে ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। একটা অদ্ভুত অপ্রাকৃত হাসি ফুটে উঠল ক্লারার চোখে মুখে। অরিত্র বলল, এবার তুমি তোমার স্বামীকে উদ্ধার করতে পারবে তো? এই প্রশ্নের উত্তরে অরিত্রকে অবাক করে ক্লারা অট্টহাসি করে উঠল। হাসিটা যেন কোনো সাধারণ মানুষের নয়, বরং অনেক গভীর থেকে উঠে আসা কোনো অশুভ সত্তার বিকৃত উল্লাস। অরিত্র কিছুই বুঝতে পারছে না। ক্লারা হাসতে হাসতে বলল, আমার স্বামীকে দেখবি? এই প্রশ্নের উত্তরে অরিত্রর শরীরে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ক্লারার চোখে মুখে তখন আর সেই সরলতা নেই, আছে শুধু অদ্ভুত ঘৃণা মেশানো আনন্দ। সে আবারও বলল, আমার স্বামীকে তো এই হ্যারিংটন আগেই মুক্ত করে দিয়েছে। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ করেই সে জানালার দিকে মুখ ঘুরিয়ে একটা নাম উচ্চারণ করল, মাইকেল। মুহূর্তের মধ্যে জানালার বাইরে বজ্রপাত হলো প্রবল শব্দে। জানালার পর্দা দুলে উঠল হাওয়ার দাপটে। পরের মুহূর্তেই জানালার ফাঁক দিয়ে প্রবেশ করল একটি কালো ছায়ামূর্তি। ছায়ামূর্তির চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। তার থেকে নিঃসৃত এক ঠান্ডা হিমেল বাতাসে ঘরের তাপমাত্রা মুহূর্তে নেমে গেল অনেকটা। সেই আলো আঁধারির মধ্যে অরিত্রর কানে আসতে লাগলো একটা গভীর গড়গড় আওয়াজ, যেন একটা পাথরের ওপর কেউ শান দিচ্ছে। ক্লারা তখনও দাঁড়িয়ে, কিন্তু এখন যেন তার মুখের ভাব পাল্টে গেছে। চোখ দুটো ধীরে ধীরে সাদা হয়ে আসছে আর ঠোঁটে ফুটে উঠছে সেই বিভীষিকাময় হাসি। সে ফিসফিস করে বলল, কিছুই বুঝতে পারছিস না তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আর আমার স্বামী ঠিক 3 বছর আগে এখানে এসেছিলাম ওই মুখোশের জন্য। ওই মুখোশ যদি একবার আমরা পেয়ে যেতাম, তাহলে আমরা হয়ে উঠতাম সর্বশক্তিমান। কিন্তু যেদিন মাইকেল ওই মুখোশ চুরি করতে গিয়েছিল, ওই অসভ্য চিনেদু মাইকেলকে ধরে ফেলল। আর তারপর তো সবটাই তুই জানিস। আর ওদের ওই দেবতা আমার মাইকেলের আত্মাকে বন্দি করে রেখেছিল ওই মুখোশের মধ্যে। তখন আমার আর কিচ্ছু করার ছিল না। আমি শুধু অপেক্ষা করে গেছি যে একদিন তোদের মতো কেউ আসবে, যে নিজের জীবন দিয়ে মাইকেলকে মুক্ত করবে। আর পুরো 3 বছরের অপেক্ষার পর তোরা এলি। হ্যারিংটন সাহেবও ঠিক তোর মতোই আমার কথা শুনে সবটা বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু সে যদি জানতো সঠিক আচার না মেনে কেউ যদি ওই মুখোশ স্পর্শ করে, লোয়া দেবতা ক্রুদ্ধ হয়। হ্যারিংটন ওই মুখোশ স্পর্শ করার সাথে সাথে
তার আত্মা ওই মুখোশে বন্দী হয়ে যায়, আর তার বদলে মুক্তি পায় আমার মাইকেল। অরিত্রর গোটা শরীর আতঙ্কে কাঁপতে আরম্ভ করল। তার মুখ দিয়ে এখন কোনো শব্দ বেরোচ্ছে না। তার আর বুঝতে বাকি রইল না চিনেদুর হত্যাকারী কে। অরিত্রর গলা শুকিয়ে আসছে। এমন চরম বিশ্বাসঘাতকতা সে কল্পনাও করতে পারেনি। রাগে, দুঃখে, আতঙ্কে তার সারা শরীর গরম হয়ে গেল। অরিত্র জানতে পারল ক্লারা কেন তাকে এই মুখোশ আনতে বলেছিল। এই মুখোশ নষ্ট করার সাথে সাথে মাইকেল হয়ে উঠবে অপরাজেয়। আর কেউ ওকে কিচ্ছু করতে পারবে না। ছায়ামূর্তিটাও এবার কর্কশ শব্দে হেসে উঠল। অরিত্রর সামনে ক্লারা সেই মুখোশটিকে ছিঁড়ে দুটুকরো করে ছুঁড়ে দিল পাশে রাখা জ্বলন্ত লণ্ঠনের মতো দেখতে বস্তুটির মধ্যে। আগুনের সংস্পর্শে আসা মাত্রই মুখোশটি ধক করে নিমেষের মধ্যে জ্বলে উঠল। ক্লারা এবার সেই ছায়ামূর্তিটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। একটা অদ্ভুত লাস্যময়ী কণ্ঠে সে বলল, দেখো মাইকেল, আমি 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 পেরেছি। আমাদের এই জয়কে আরো আনন্দময় ও স্মরণীয় করে তোলো, ওই ছেলেটিকে নিজের হাতে শেষ করে। ছায়ামূর্তিটা অরিত্রর সামনে এগিয়ে এলো এক লাফে। অরিত্র এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে ছুটে পালানোর মতো ক্ষমতা তার নেই। মুখ খুলে কিছু বলতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তিটার দুটো হাত আস্তে আস্তে তার মাথার দুই পাশে উঠে এলো। অরিত্র বুঝল ঠিক এইভাবেই চিনেদুর মাথা থেঁতলে দেওয়া হয়েছিল, আর তার পরিণতিটাও সেই রকমই হতে চলেছে। তার কানের দুপাশে দুটো হাত আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে মরণ আঘাত আনবার জন্য। অরিত্র চোখ বন্ধ করে ফেলল। দাঁড়াও, দাঁড়াও। এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠস্বরে তিনজনেই চমকে উঠল। ঘরের ভেতরে প্রবেশ করল বছর 60 এক বৃদ্ধ। পরনে একটি মাঞ্জা দেওয়া নতুন পাঞ্জাবি ও তাঁতের ধুতি। শিরোমণি ঠাকুরের মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত দৃঢ়তা, যা অরিত্র আগে কখনো দেখেনি। এমন আচমকা অনুপ্রবেশে ক্লারা ও মাইকেল খানিক হতচকিত হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই ক্লারা অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর বলল, মাইকেল, মাইকেল দেখো, আরো একজন এসেছে তোমার হাতে মরার জন্য। অরিত্রর মুখ দিয়ে এবার শব্দ বেরোল। সে শিরোমণি ঠাকুরের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি পালান, এদের আপনি চেনেন না, এরা আমার সাথে সাথে আপনাকেও মেরে ফেলবে। শিরোমণি ঠাকুর কোনো উত্তর দিলেন না। শুধু অরিত্র দেখল তার মুখেও একটা মৃদু হাসি ফুটে উঠল যেন। এবার শিরোমণি ঠাকুর যেটা করলেন তাতে অরিত্রর সাথে সাথে ক্লারা ও মাইকেলও চমকে উঠল। শিরোমণি ঠাকুর তার ব্যাগ থেকে বের করে আনলেন সেই জাংবেতর মুখোশ, যেটা একটু আগেই অরিত্র তুলে দিয়েছিল ক্লারার হাতে। এতক্ষণ যে ক্লারার মুখে চোখে খেলা করছিল কুটিল হাসি, আচমকাই তার মুখমণ্ডলে নেমে এলো জমাট বাঁধা ভয়। হাসির জায়গায় জমে উঠল আতঙ্কের ছায়া। সে ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল, না, হতে পারে না। শিরোমণি ঠাকুর এবার বাজখাই কণ্ঠে বললেন, আমি ওই মুখোশ আগেই বদল করে দিয়েছিলাম। অরিত্র যে মুখোশ নিয়ে এসেছিল সেটা ছিল নকল। ছায়ামূর্তিটা এবার প্রবল আক্রোশে এগিয়ে যেতে চাইল শিরোমণি ঠাকুরের দিকে, কিন্তু হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গেঁথে ফেলল স্থির এক বন্ধনে। ছটফট করেও সে এক কদম এগোতে পারল না। ঠিক যেন আকাশ থেকে নেমে আসা অজানা এক শিকল তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। মুখোশটি হাতে নিয়ে শিরোমণি ঠাকুর অবদ্ধ ভাষায় কী সব বলতে আরম্ভ করলেন,
যেন কাউকে তিনি আহ্বান করছেন। কিছু নিস্তব্ধ মুহূর্ত কেটে গেল। তারপরেই কুটিরের বাইরে শোনা গেল প্রবল হাওয়ার দাপট। সেই হাওয়ার দাপটের সাথে সাথে ঘরের ভেতর প্রবেশ করল আরও একটি ছায়ামূর্তি। ঘরের ভেতর যেন ঝড় উঠেছে, চারদিক ওলট পালট হয়ে গেল নিমেষেই। অরিত্র তাকিয়ে থাকতে পারল না আর, দুই হাতে চোখ চাপা দিয়ে বসে পড়ল মেঝেতে। শুধু সে শুনতে পেল দুটো তীব্র আর্তনাদ, একটি মহিলার ও একটি পুরুষের। তারপরে সব চুপচাপ। একটি আলতো হাতের ছোঁয়ায় চোখ খুলল অরিত্র। তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন কফি হাউসে পরিচিত হওয়া সেই ভদ্রলোক। ভদ্রলোকটি মিষ্টি অথচ গম্ভীর কণ্ঠে বললেন, ভালোবাসা, অন্ধবিশ্বাস, লোভ আর আকাঙ্ক্ষা, এই চারটি গুণ মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। তুমি এবার হোটেলে ফিরে যাও, তোমার ড্রাইভার অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। অরিত্র করজোড়ে প্রণাম করে বলল, আপনি আপনি আমায় এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়েই থাকব। কিন্তু কিন্তু এই শয়তান দুটোর কি হলো? শিরোমণি ঠাকুর বললেন, রাতের রক্ষক নিজেই তাদের শাস্তি দিয়েছেন। কাল জাংবেতর উৎসব মনে আছে তো? তুমি তো এই উৎসব দেখতেই এখানে এসেছ, কিন্তু কাল যে উৎসব তুমি দেখবে সেখানে সত্যিই হয়তো মুখোশের আড়ালে লুকিয়ে থাকবে কোনো মানুষ। এটা নিয়ে আবার কখনো মজা করো না জানো, তাহলে গুগলদের বিশ্বাসে আঘাত লাগবে। চলো, অনেক রাত হলো, এবার ফেরা যাক। অরিত্র বলল, আমার শেষ একটা প্রশ্ন। আপনার সঠিক পরিচয় দয়া করে আমাকে দিন। আপনি কে? শিরোমণি ঠাকুর এবার মৃদু হেসে উত্তর দিলেন, তোমাকে তো আগেই বলেছি অরিত্র, আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। লোকজন আদর করে রবি বলে ডাকে, তবে কেউ কেউ বলে শিরোমণি, রবি শিরোমণি। শেষ হলো আমাদের আজকের নিবেদন রবি শিরোমণি সিরিজের তৃতীয় গল্প অনিক ব্যানার্জি রচিত জাংবেতর মুখোশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ নাথ, মৌলি ও সৌরভ। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইনে আমি প্রভাকর। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে থাকবো আমি। শুভরাত্রি।